তিনি ওকে মেনে নিবেন, কিন্তু আরোহীর হয়তো বোঝার ভুল ছিল। আরিয়ানের মা আরোহীকে কোনো কালেই মেনে নেয়নি। এমনি ভালোর আড়ালে মুখোশ পড়েছিল তা বিয়ের 1 মাস পেরোতেই আরোহী বুঝে গেছিল। শিক্ষা বেগম আরিয়ান না থাকাকালীন এটা সেটা করতে দিত, আরোহীকে সারাদিন বিশ্রাম নিতে দিত না, ইচ্ছা করে বাড়িয়ে বাড়িয়ে কাজ দিত, দুদণ্ড বসতে দেখলেই চেঁচিয়ে বাড়ি মাথায় করতো। এমনকি একদিন রান্না করতে কিছুটা দেরি হয়েছিল, গায়েও হাত তুলেছিল, কিন্তু সেসব আরিয়ান জানে না। আরোহী কখনোই মুখ ফুটে স্বামীকে জানায়নি অশান্তি হবে বলে, কিন্তু আরিয়ান আসার সময় হলেই লুৎফা বেগম ইচ্ছা করে তার কাছে গিয়ে হাতের কাজগুলো নিজে করতে চাইতেন। আরো যেতে না চাইলে ওকে জোর করে বিশ্রাম নিতে পাঠিয়ে দিত, না যেতে চাইলে চোখ রাঙাতো, ভয় দেখাতো। আর সারাদিন পর একটু বিশ্রাম নেওয়ার সুযোগ পেলেই আরোহীর 2 চোখে ঘুম নেমে আসতো। বিছানায় বালিশে মাথা দিতেই সে আর চোখ খুলতে পারতো না। আর সে সময় আরিয়ান এসে নিজের মাকে রান্নাঘরে আর বউকে ঘুমিয়ে থাকতে দেখে চেঁচিয়ে উঠতো। সে সোজা রুমে এসে আরোহীকে ঘুমোতে দেখে ধাক্কা দিয়ে ঘুম থেকে টেনে তুলতো। আরিহা ধাক্কার তাল সামলাতে না পেরে ধর পড়িয়ে ঘুম থেকে উঠে বসতো। সে ঘুম ঘুম চোখে কিছু বুঝে উঠতে না পেরে আরিয়ানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই আরিয়ান রাগী দৃষ্টিতে বলে উঠতো, ওখানে রান্না যাও সামনে থেকে। হাত দিয়ে চোখের পানি মুছে ওনার রুম থেকে বেরিয়ে এলাম। আমি রুমে এসে ভাবলাম আমার সামনে আর কোনো পথ খোলা রইল না। আমি আমার ছেলেকে নিয়ে চিরতরে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে এলাম। 25 বছর পর আজকে আমার ছেলে গ্রাজুয়েশন কমপ্লিট করে বাসায় এসে আমাকে সালাম করে জড়িয়ে ধরলো। তার সফলতার কথা যখন আমাকে বলছিল, ঠিক ওই সময় মনের অজান্তে তার আব্বা অর্থাৎ আমার প্রাক্তন স্বামীর কথা মনে পড়ে গেল। আমার স্বামীর খবর নানা জনের কাছ থেকে মাঝে মাঝে পেতাম। আমি চলে আসার পর ওই মেয়েটিকে সে বিয়ে করে, কিন্তু বিয়েটা বেশি দিন টেকেনি, কারণ বিয়ের কিছুদিন পর সে আরেকটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ায়। বছর খানিক পর আমার শাশুড়ি মৃত্যুর খবর পেলাম। মৃত্যুর বছর 2 আগে তিনি স্ট্রোক করেন এবং বাকি জীবন অশাশুড়ি নিয়ে বিছানায় পড়ে থাকেন। এরপর অনেকদিন আমার স্বামীর কোনো খবর পাইনি। শুনলাম তার ক্যান্সার হয়েছে, একেবারে শেষ অবস্থা। এ সময় সে আমাকে একদিন ফোন দিল। নাম্বারটা কিভাবে জোগাড় করলো জানি না। ফোনে কাঁপা কাঁপা স্বরে বলল, নাজনীন আর হয়তো বেশি দিন বাঁচবো না, একটিবার কি তুমি আমার সাথে দেখা করতে পারো? আমি শান্ত স্বরে বললাম, শুধু আমার সাথে দেখা করবে? ছেলেকে দেখবে না? তাকে দেখতে ইচ্ছা করে না? ভীষণ দেখতে ইচ্ছা করে, কিন্তু ওর বয়স কম, তারুণ্যের উদ্দীপনায় টকবক করছে। আর খারাপ বাবাকে দেখে খেপে উঠতে পারে, কারণ তোমার উপর যে নির্যাতন আমি করেছি তা তো সে জেনে যাবে। এ জীবনে ছেলে ওসব ভুলতে পারবে না। বললাম, আমি ছেলেকে নিয়ে যাবো, ওদের সামলানোর দায়িত্ব আমার। তুমি তো জানো তোমার কোনো আবদার আমি কোনোদিন ফেলবো না। রোহান ফাইনকে বসতে বলে বলল, না তেমন কিছু না, এমনি পারিবারিক কিছু সমস্যা আছে, তাই এর হিসাব বিলাচ্ছি। ও বুঝতে পারছি, আমাকে ছেড়ে যে মেয়েকে বিয়ে করছো তার সাথে তুমি সুখী নও। আর যদি তুমি বিয়ে করতে এত কিছু সহ্য করতে হতো? আমি তো আর ইচ্ছা করে করিনি ফাহিমা, মাই তো এইসব করেছে। আমি মায়ের উপর কোনো কথা বলেছি দেখেছো? যাই হোক, তোমার জন্য সবসময় দোয়া ও শুভকামনা রইল। এই বলে ফাহিমা উঠে চলে গেল। রোহান হাঁ করে ফাহিমার চাওয়ার দিকে চেয়ে থাকে। রোহান বাড়িতে আসতেই দরজার সামনে তার মা ও ছোট বোন মিম দাঁড়িয়ে আছে। বাবা রোহান, তুই আজ শেষ কথা বল, এই মেয়েকে তুই বাড়ি থেকে বিদায় করবি নাকি আমরা মা মেয়ে চলে যাবো? রোহান বলল, আবার কি হয়েছে মা? সারাদিন অফিস থেকে ফিরেও কি একটু শান্তি পাবো না? তুই জানিস ভাইয়া তোর আদরের বউ আজ কি বলেছে? অনামিকা আবার কি বলেছে? ওর সাথে তো এমনিতেও আমি ঝগড়া করে গেছি। ভাইয়া বিকালে মা তোর বউকে বলেছিল মায়ের পায়ে একটু তেল মালিশ করে দিতে। সে বলেছে সে নাকি পারবে না, তার সময় নেই। আরো বলেছে আমি নাকি মাকে তেল মালিশ করে দিতাম। আমি কি তেল মালিশ করতে পারি ভাইয়া? মা বলল, আমি কিছুক্ষণ পর তো রুমের কাছে গিয়ে দেখি রাজরানী পায়ের উপর পা তুলে দিয়ে মোবাইলে কার সাথে যেন কথা বলছে, যা দেখে আমার এমন রাগ উঠেছে, ধৈর্য ধরেছি শুধু তুই আসার জন্য। বলল, দেখ ভাইয়া, এই মেয়ে মোটেও ভালো না, নিশ্চয়ই কোনো ছেলের সাথে চক্কর আছে।